প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী অবশেষে এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ। মিয়ানমারের সংঘাতে টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদার, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে তৎপর বিজিবি। গাজীপুরে বন্ধ মিটারে লাখ টাকা বিল, বিপাকে পল্লী বিদ্যুতের গ্রাহকরা, কর্তৃপক্ষের দায় সারা জবাব। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রতারণার শিকার নাটোরের ৮ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদুর রহমান। এর আগে দুপুরে টেলিফোন কনফারেন্সে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। এ সময় টেলিফোনে যুক্ত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, লালপুর থানার ওসি, নাটোরের পুলিশ সুপার, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও চ্যানেল 24-এর স্টাফ করেসপন্ডেন্ট দেবাশিস কুমার সরকার। ফর্ম পূরণের জটিলতায় এইচএসসি পরীক্ষা দিতে পারছেন না নাটোরের ৮ শিক্ষার্থী। এই শিরোনামে সংবাদ প্রচার করে চ্যানেল 24। এ বিষয়ে আরো খবর জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন দেবাশিস কুমার সরকার। যাচ্ছে তার কাছে। দেবাশিস, পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন? শ্রেয়া, আজকে দুপুরের দিকে কিন্তু শিক্ষামন্ত্রী মহোদয় একটি টেলিফোন কনফারেন্সে যুক্ত হন। নাটোরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোর্ড চেয়ারম্যান সহ ওই কলেজের প্রিন্সিপাল এবং সাংবাদিক হিসেবে সেখানে আমি উপস্থিত ছিলাম। সেই কনফারেন্সে শিক্ষামন্ত্রী সেখানেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজশাহী বোর্ডের চেয়ারম্যানকে, এবং তিনি বলেন যে দ্রুত গতিতে এই শিক্ষার্থীগুলোর যাতে পরীক্ষার ব্যবস্থা করা যায়, ব্যবস্থা করা যায় সে নির্দেশ দেন। এবং নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কাছ থেকে বোর্ড থেকে ফোন আসে এবং শিক্ষামন্ত্রী যে পিএস রয়েছেন তিনিও আমাকে যা নিশ্চিত করেছেন যে এই ৮ যে শিক্ষার্থী রয়েছে তারা ইসরাত জাহান সূচি মোট ৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। তাদের পরীক্ষার ফর্ম ফিল আপ সম্পন্ন হয়েছে। আগামীকালকে তাদেরকে যে প্রবেশপত্র সেটা প্রদান করা হবে এবং এরপরে তারা আগামী পরীক্ষা থেকেই পরীক্ষায় বসতে পারবে। এবং তারা যে একটি পরীক্ষা দিতে পারেনি সেই পরীক্ষাটি বিশেষ ব্যবস্থায় নেওয়ার জন্য একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া ওই কলেজের যে ৩ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রয়েছে তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে এর সঙ্গে কারা কারা জড়িত এবং তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এবং যে অভিযুক্ত করা হয়েছিল যে অফিস সহকারী, সেই অফিস সহকারীকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। এছাড়া পুলিশ সুপার জানিয়েছেন যে এই বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই তারা যেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যায় তারা বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া সূচি সহ সূচির বাবা এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি। তারা যেটা বলছেন যে তারা খুবই উচ্ছ্বসিত এবং তারা ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক সহ তাদের যে পরীক্ষার দিতে পারছেন না এই বিষয়ে যারা নিউজ প্রচার করেছেন এবং সেই সমস্ত সংশ্লিষ্ট চ্যানেল, শিক্ষামন্ত্রী সহ সবার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা প্রকাশ করেছেন যারা এই ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত তারা যেন বিচারের সম্মুখীন হয় এবং তাদের মতো অন্য কোনো ছাত্রছাত্রীর জন্য জীবন ঝরে না যায়। এছাড়া শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বগুড়া এই ধরনের এটি ঘটনা ছিল এবং সেখান থেকেও তারাও পরীক্ষা দিতে পারবেন বলে নিশ্চিত করা হয়েছে। শ্রেয়া, ধন্যবাদ দেবাশিস। আমরা সরাসরি যুক্ত ছিলাম নাটোরে। অন্য প্রসঙ্গ, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত জুড়ে স্থল টহলের পাশাপাশি নাফ নদীতে নৌ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে আজ সীমান্তে তেমন গোলাগুলির শব্দ শোনা যায়নি। আশঙ্কা দেখা দিয়েছে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের, যদিও সীমান্তে অনুপ্রবেশ চোরাচালান রোধে সতর্ক অবস্থায় আছে বিজিবি। এদিকে এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এপারের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গেল বুধবার রাত থেকে রাখাইন রাজ্যে মংডু ও আশপাশের এলাকায় কয়েক দফা বিমান হামলা চালায় জান্তা বাহিনী। যে কোনো মুহূর্তে আমাদের অভ্যন্তরে এসে এই গোলাবারুদগুলো পড়তে পারে। সরকারের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আমরা যারা স্থানীয় আছি তারা যাতে গুজবে খান না দিয়ে সরকার যাতে আমাদেরকে আশ্বস্ত করে। তাদের অভ্যন্তরীণ যুদ্ধ তাদের ভিতরে থাকতে হবে। এখানে যাতে কোনো ধরনের বোমার শব্দাংশ এবং অগ্নেয়াস্ত্র যাতে এখানে না আসে, এই জন্য সরকার আশা করি বাংলাদেশে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই বিষয়ে জানানো হয়েছে। দেশে মাদক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে নেত্রকোনায় সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াত আমির অভিযোগ করেন,
দেশে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা থেকে। মাদক নির্মূল করতে হলে আগে সেখানে অভিযান চালাতে হবে। জামায়াত আমির আরও বলেন, যে সরকারি আসে তারা দাবি করেন আইন শৃঙ্খলা ভালো, বাস্তবে কোনো পদক্ষেপ নেই। সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়, কারা এর সাথে জড়িত। নেত্রকোনার মানুষ আমার চাইতে উনি তো ভালো জানেন। আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারেই তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু হোক। উদ্যোক্তা ও উদ্ভাবক হওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা সোলেমান আলীর খামার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সোলেমান আলীর বাসভবনে সোলার প্যানেল ব্যবহৃত মুরগির খামার, সেচ পাম্প, মাছের খামার পরিদর্শন করেন মির্জা ফখরুল। বলেন, রাজনীতিতে যখন কাঁদা ছোড়াছুড়ি চলছে তখন নিভৃতে অভূতপূর্ব কাজ করছেন সোলেমান আলীর মতো গুণীরা। তার মতো উদ্যোক্তা ও উদ্ভাবক হওয়ার জন্য তরুণদের আহ্বান জানান মির্জা ফখরুল। রাজনীতি নিয়ে কাদা ছোড়াছুড়ি করি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনার গন্ডগোল করি, তাহলে তিনি নীরবে উনি কাজ করে চলেছেন এবং একটা অভূতপূর্ব সাফল্য তিনি অর্জন করেছেন। তো আমরা সকলে তার জন্য গর্ববোধ করছি এবং আজকে সকলের সামনে আমি কথা দিচ্ছি আমি সর্বতভাবে তাকে সহযোগিতা করব। বৈশ্বিক পরিস্থিতির সমন্বয় করে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। যশোরে এক অনুষ্ঠান শেষে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বলেন, যখন সুযোগ হবে তখন ধাপে ধাপে জ্বালানি তেলে দামও কমিয়ে আনা হবে। এলপিজি গ্যাসের 98% আসলে আমদানি করতে হয় এবং এটা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে এই জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দফায় দফায় এলপিজির গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং আমাদের মা বোনদের কষ্ট হয়েছে সংসার পরিচালনার ক্ষেত্রে। কিন্তু যখনই বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং মূল্য সমন্বয় হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে বাংলাদেশে এটা মূল্য সমন্বয় করছি এবং আপনারা দেখেছেন খুব রাতারাতি একটা বড় মূল্য সমন্বয়ের হয়েছে এবং আমরা আশা করি এটা বাংলাদেশের মানুষের অন্তত সংসার পরিচালনার স্বস্তি এনে দেবে। চলতি মাস থেকে সারা দেশে একযোগে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। প্রাথমিকভাবে প্রতি জেলায় 14,000 নারীকে এই কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে চট্টগ্রামে অবহেলিত শিশুদের ছোটমণি নিবাসে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। কারো মা বাবা নেই, কেউ বা মা বাবা থাকা সত্ত্বেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এইসব অবহেলিত শিশুদের সাথে সময় কাটাতে চট্টগ্রাম নগরীর রোফাবাদে সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাসে সমাজ কল্যাণ মন্ত্রী। পরিবারের আদর যত্ন থেকে বঞ্চিত এইসব শিশুর দায়িত্ব সরকার নেবে বলে জানান মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। নিজেদের শত সীমাবদ্ধতার মধ্যে এসব শিশু যেন আদর যত্ন ও সেবা পায় সেজন্য কাজ করার কথা জানান তিনি। সবাই মিলে এমন একটি অবস্থার সৃষ্টি করি যাতে এরা কোনো অবস্থাতেই না ভাবে যে তাদের দেখাশোনার জন্য কোনো লোক নাই। তাদের আমরা সবাই, সরকার তাদের পাশে আছে এবং আমরা তাদেরকে মানুষের মতো মানুষ করতে চাই। আমার ছেলে মেয়ে যেরকম আছে, আপনার ছেলে মেয়ে যেরকম আছে, ঠিক একইভাবে তাদেরকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। এই সময় মন্ত্রী কথা বলেন ফ্যামিলি কার্ড ইস্যুতে। বলেন, নতুন করে শুরু হওয়া এই প্রকল্পে নিজেদের কিছু দুর্বলতা কাটিয়ে চলতি মাস থেকে আরো বড় পরিসরে শুরু হবে এর কার্যক্রম। আমাদের কিছু দুর্বলতা এবং আমাদের কিছু লেসন লার্নিং হয়েছে, ওটা থেকে শিক্ষা নিয়ে এমন ভাবে করব যাতে ফ্যামিলি কার্ড নিয়ে কেউ না বলতে পারে যে কোনো ধরনের অসামঞ্জস্য, দুর্নীতি অথবা কোনো ধরনের মানুষকে বাদ দেওয়া হয়েছে কথা যাতে না বলতে পারে। এই আর্থিক বছরে আপনারা দেখবেন যে কমপক্ষে আপনাদের নির্বাচনী এলাকায় কমপক্ষে 14,000 পরিবার, 14,000 মা এই ফ্যামিলি কার্ড সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ পাবে। সরকারি শিশু পরিবারের পুরো জায়গা ঘুরে দেখেন মন্ত্রী, আশ্বাস দেন সবসময় তাদের পাশে থাকার। মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও।
শিশুদের খুশিতে আনন্দিত সবসময় তাদের দেখাশোনা করা শিক্ষকরাও। বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছে, এখানে আরো অনেক পথ শিশু আছে, মানসিক ভারসাম্য, ওদেরকে আরো ভালোভাবে যত্ন করা হবে, বা যেহেতু সরকার ওদেরকে আরো বেশি প্রাধান্য দিচ্ছে। মন্ত্রী আসছে, আজকে আমাদের সাথে সময় কাটাইছে। মন্ত্রী আসছে, আমাদের খুব ভালো লাগছে। আমাদের মন্ত্রী আসছে বলে তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। এখানে আমরা 5 বছর আছি, আমাদের মন্ত্রী আসছে, আজকে আমাদের অনেক ভালো লাগছে। নতুন প্রতিনিধি আসছে চট্টগ্রামের প্রথম সমাজসেবা থেকে, আমরা খুব খুশি এবং বাচ্চারা খুব খুশি। শিশু পরিবারের বাচ্চারা বাইরের কেউ বড় পদের কেউ আসলে ওরা খুবই আনন্দ পায়। আমাদের জনবল সংকট বা সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করছি তাদেরকে সেবা দেওয়ার। এই চাহিদাগুলো আমরা স্যারদেরকে জানাই, স্যাররা শুনেন এবং তাদের প্রতি মমত্ববোধ নিয়েই যে এখান থেকে ওনারা যান। 1972 সালে যাত্রা শুরু করা সরকারি এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে 91 জন শিশু থাকে, যাদের দেখাশোনার জন্য 17টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন 7 জন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। আবার উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। চলতি বছরের প্রথম 6 মাসেই আক্রান্ত হয়েছেন 6000-এর বেশি মানুষ, প্রাণ গেছে 18 জনের। আগস্ট সেপ্টেম্বরের বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আশিকান প্রিন্সের রিপোর্ট। বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 6104 জন, মারা গেছেন 18 জন। তবে গেল বছরের প্রথম 6 মাসে আক্রান্তের সংখ্যা ছিল 10,296 জন, আর মৃত্যু হয়েছিল 42 জনের। ভাইরাস বহনকারী এডিস ইজিপ্টাই মশার কামড়েই ছড়ায় ডেঙ্গু রোগ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, 26 বছর ধরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় ঢাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের হার্ড ইমিউনিটি। এক বছর এই ভ্যারাইটি দ্বারা, আরেক বছর আরেক ভ্যারাইটি দ্বারা, এইভাবে করতে করতে আমাদের ঢাকার অনেক লোক তারা এই 4টা ভ্যারাইটি দ্বারা আক্রান্ত হয়ে গেছে। ঢাকায় ধীরে ধীরে হার্ড ইমিউনিটি বা গণপ্রতিরোধ একটা জন্মাচ্ছে ডেঙ্গুর বিরুদ্ধে। সুতরাং ঢাকায় আগের মতো আর ব্যাপক হারে হবে না। ঢাকায় এখন যেটা হবে, 2 ধরনের লোকের হবে। একটা হলো নতুন যারা জন্ম নিচ্ছে, এই শিশুদের মধ্যে হবে। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ আবার এসে বসবাস শুরু করে, তারা থাকবে। তবে এডিস মশা নিয়ে কাজ করা গবেষকদের শঙ্কা, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণার প্রতিষ্ঠান আইইডিসিআর তথ্য অনুযায়ী ডেঙ্গু ভাইরাসের 4টি ধরনের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে ডেন 3। 91% বেশি এই ধরনের আক্রান্ত, আর 8.5% ডেন 2 ধরনের আক্রান্ত। ডেন 3 বা ডেন 2 এদের কখনো কখনো দেখা গেছে যে আগে সংক্রমণ না থাকলেও প্রথমবার সংক্রমণে এরা মারাত্মক জটিলতা করে। সেই হিসাবে ডেন 3 একটু জটিল, কিন্তু এটা অনেক বেশি কিছু ফারাক নেই। ডেঙ্গু যে কোনো টাইপ দ্বারা হোক না কেন, তার ঝুঁকি আছে। বিশেষজ্ঞদের মত, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু শহর নয়, এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে উদ্যোগ নিতে হবে গ্রাম পর্যন্ত। আশিকান প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ডেঙ্গু নিয়ে আরও খবর জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস মিথুন। মিথুন, মাগুরার ডেঙ্গু পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ শ্রেয়া। মাগুরাতে আসলে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক হারে না বাড়লেও ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু প্রতিনিয়তই হাসপাতালে ভর্তি হচ্ছে। আমি এখন আছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশু ওয়ার্ডে। আমি এখানে এসে যেমনটি জানতে পেরেছি, শিশু ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি আছে গত 24 ঘন্টায় 3 জন।
অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। তবে ডেঙ্গু যাতে না হয় সেই সচেতনতা বৃদ্ধিতে কিন্তু মাগুরা সরকারি বেসরকারি সংগঠনগুলো কিন্তু কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা দেখেছি। তারপরেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আগস্ট সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর উপদ্রব কিন্তু বাড়ে, অর্থাৎ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। সেই কারণে যেহেতু এখন বৃষ্টির সময়, বৃষ্টির যে পানি জলাবদ্ধতা হয়, তাছাড়া স্বচ্ছ জায়গায় পানি জমে ডেঙ্গুর তৈরি হয়, ডেঙ্গু মশার বৃদ্ধি পায়। এই কারণে কিন্তু আসলে ডেঙ্গু বাড়তে পারে। সেই দিক বিবেচনা করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাগুরা 250 শয্যা হাসপাতাল এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আমি যেমন এই সদর হাসপাতালে এসে দেখতে পেয়েছি শিশু রোগীদের জন্য বিশেষজ্ঞ নার্স এবং ডাক্তারের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু গত 5 দিনে 7 জন রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে 2 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো সব মিলে আসলে বলা যায় সচেতনতা একটি বড় ব্যাপার। আশপাশের জমা পানি যাতে না জমে সেগুলোর দিকে দৃষ্টি রাখতে বলেছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, এবং নিজেদের যে সচেতনতা, ডেঙ্গু রোগীর উপসর্গ দেখা গেলেই যাতে হাসপাতালে আসে সেই চিকিৎসা ব্যবস্থা তাদের কিন্তু পর্যাপ্ত রয়েছে। তো এই ছিল মাগুরা থেকে ডেঙ্গুর সর্বশেষ তথ্য। ধন্যবাদ মিথুন। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম মাগুরায়। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় 4 বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান ও কাউসার 2টি মোটরসাইকেল যোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছিলেন। গাজীপুরের জৈনাবাজার এলাকায় কাউসার ও সোলেমানের মোটরসাইকেলটি চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পালিয়ে যায় ট্রাক চালক ও তার সহকারী। এদিকে বিয়েতে যাওয়ার পথে মাদারীপুরে কাভার্ড ভ্যান চাপায় মারা গেছে 2 জন, আর গাইবান্ধায় ড্রাম ট্রাক চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। ঘন ঘন লোডশেডিং এর পরও নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। এরপরও বিলের কপিতে এসেছে কয়েক হাজার টাকা বকেয়া, আবার কয়েক মাস বন্ধ মিটারের বিল এসেছে লাখ টাকা। সম্প্রতি এমন ভুতুড়ে বিলে বিপাকে গাজীপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা। বিষয়টি নিয়ে দায়সারা জবাব বিদ্যুৎ বিভাগের। ঘন ঘন লোডশেডিং, ভুতুড়ে বিল এবং প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার অভিযোগে গত 25 জুন মৌচাক পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেন গ্রাহকরা। 10 মিনিট থাকলে আবার 2 ঘন্টা থাকে না। আর কিছু বিদ্যুতের বিল নিয়েও কিছু অনিয়ম টিয়ম আছে। এই সব কিছু মিলাইয়া এলাকাবাসী বিগত কয়েকদিন যাবৎ বিক্ষুব্ধ হয়ে উঠছে। আমার রুমে কোনো লোক নাই, অথচ মিটারের বিল আসতে থাকতেছে 3 মাস থেকে। এই যেমন গাজীপুরের মহানগরের চক্রবর্তী এলাকার নাসির উদ্দিন জাবেদ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও জুন মাসের বিলের সঙ্গে তাকে 2018 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া হিসেবে 5,569 টাকার বিলও পাঠানো হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক দাবি করেন তিনি। আমার এই মিটারটা 2013 সাল থেকে ব্যবহার করতেছি। প্রতিটা বিল আমি পরিশোধ করি, কিন্তু পরিশোধ করার পরে এই মাসে আমার বিদ্যুৎ বিল মধ্যে দেখা যাচ্ছে 2018 সালের বিদ্যুৎ বিল আমার আসছে। একই অভিযোগ প্রবাল হাউজিং এলাকার আমিনুল ইসলামের। দীর্ঘদিন আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া 2টি মিটারের নামে পেয়েছেন প্রায় 1,82,000 টাকার বকেয়া বিল। এতে চরম বিপাকে তিনি। তার মতো এমন আরো গ্রাহকের একই অভিযোগ। বিলের কাগজ আমি দোকানে পরিশোধ করতে গেছি, দেখছি 1,82,000 টাকা বিল এসে। তাই আমি বলছি এত টাকা কেন আসবে, আমার তো মিটার বন্ধ। কই না, এখন বিল আসছে, দিতে হবে। বিষয়টি নিয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, সফটওয়্যার জটিলতার কারণে এমন হয়েছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কিছু সফটওয়্যারের বিষয় আছে এখানে, সে কারণে উঠে গেছে কি না এ বিষয়টার কোনো ব্যাখ্যা আমি সংশ্লিষ্ট বিলিং এজেন্টের কাছে পাই না, বিশেষ সুপারভাইজারের কাছে পাই না। তারা আইটি দপ্তরের সাথে কোয়ারিজ করে ওটা আমাকে তারা জানাবে। জানালে পরে আমি এটার বিষয়ে ওনাকে আমি চিঠি দিয়ে জানাই দেব। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির 6টি জোনাল ও 2টি সাব অফিসের আওতায় প্রায় 7 লাখ গ্রাহক রয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লোডশেডিং এর আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, বগুড়ায় কতবার করে দিনে লোডশেডিং হচ্ছে? শ্রেয়া, আসলে পুরো বগুড়া জেলায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো এবং পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তার মধ্যে বগুড়া শহর অঞ্চল যেগুলো আছে সেই শহর অঞ্চলগুলো নেসকোর 1, 2, 3
থেকে 7 পর্যন্ত অর্থাৎ 7টি ডিভিশন এবং গ্রাম অঞ্চলগুলোতে আসলে পল্লী বিদ্যুতের 2টি সমিতি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সাধারণত আমরা যেটা লক্ষ্য করি যে গ্রাম অঞ্চলে কিছুটা লোডশেডিং বেশি হয়ে থাকে বগুড়ার শহর অঞ্চলের চেয়ে। তবে গত 28 তারিখের পর থেকে অনেকটা লোডশেড কমে এসেছে বগুড়ায়, এরকমটাই কিন্তু দাবি করেছেন যারা বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তারা আছেন। তারা বলছেন যে 28 তারিখের আগ পর্যন্ত শহর অঞ্চলে সর্বোচ্চ 5 থেকে 10% পর্যন্ত লোডশেড হয়েছিল। তারপরে সেই লোডশেড নিয়ে যখন চরম সমালোচনা হয় তখন সেটি বিদ্যুৎ বিভাগের আন্ডারে, বিদ্যুৎ বিভাগের নজরে যখন এসেছে তখন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, যেমন সেরকম বিদ্যুৎ সরবরাহটাও কিন্তু বেড়েছে। সেই হিসেবে বগুড়া শহর অঞ্চলে খুব বেশি লোডশেড নাই বললেই চলে। তবে কোনো কোনো এলাকায় মেরামতের জন্য বিদ্যুৎ লাইন মেরামতের জন্য 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সেই এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সেখানে কিন্তু মেরামতের কাজ যখন চলছে সেটিকেও কিন্তু সাধারণ মানুষ লোডশেড হিসেবে বলছেন। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন সেটি কিন্তু লোডশেডিং না। আর পল্লী বিদ্যুতের কথা যদি বলি, গ্রাম অঞ্চলে গত 28 তারিখ পর্যন্ত পল্লী বিদ্যুতের লোডশেডিং অনেক বেশি ছিল। তবে সেটি তারপরেও কিন্তু সেটি 25% বেশি ছিল এবং প্রত্যন্ত গ্রামেই সেটি বেশি হচ্ছিল। সাধারণত 2 থেকে 3 ঘন্টা বা কোথাও কোথাও 5-7 ঘন্টা পর্যন্ত টানা লোডশেড হয়েছিল। সেটি কিন্তু 28 তারিখের পর থেকে কমে এসেছে এবং আজকে যেহেতু শুক্রবার, আজকে চাহিদা কম, সেই হিসেবে গোটা বগুড়াতে পল্লী বিদ্যুৎ এবং নেসকোর খুব বেশি লোডশেড করতে হয়নি, এমনটাই কিন্তু আমাদেরকে বলেছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। ধন্যবাদ ফরহাদ। দর্শক, লোডশেডিং এর খবর জানতে আমরা যুক্ত ছিলাম বগুড়ায়। বান্দরবান সদর হাসপাতালে ওষুধ সহ বিভিন্ন মালামাল কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে সব পণ্য সরবরাহ না দিয়েই প্রায় 1 কোটি টাকার বিলও তুলে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা পরিষদ। 2025-26 অর্থ বছরে বান্দরবান সদর হাসপাতালে ওষুধ, এমএসআর সামগ্রী, চিকিৎসা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহে প্রায় 3,92 লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়, যার কার্যাদেশ পায় এমএসএম বাংলাদেশ, এমএসএম হেলথ কেয়ার এবং আলমগীর অ্যান্ড ব্রাদার্স নামে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে গত 10 জুন কার্যাদেশ পাওয়ার পর 7 দিনের মধ্যে মালামাল দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সব পণ্য সরবরাহ করা হয়নি। অথচ এরপরও সব মালামাল বুঝে পেয়েছেন বলে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন সার্ভে কমিটির সদস্যরা। এতে করে ঠিকাদাররা তুলে নিয়েছেন প্রায় 1 কোটি টাকার বিল। তবে স্টোর কিপারের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাক্ষর করেছেন তিনি। আর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে মালামাল সরবরাহ করছে। কারণ সেই ক্ষেত্রে হয়তো আগেই সাইন হয়েছে যে কিছু ওষুধ কিন্তু তখনও সাইন করার আগেই আমাদের বেশিরভাগ 50%-এর উপরেই ওষুধ কিন্তু চলে আসছিল। যেগুলি বাকি ছিল এগুলিও 2 দিনের মধ্যে চলে আসবে, এই বিধায় সাইনগুলি করানো হয়েছে। কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে সিগনেচার করার জন্য, দেন আমি এটা সিগনেচার করে ফেলেছি। তবে ঠিকাদারের সাথে আমাদেরও কথা হয়, উনি আমাদেরকে বলেছেন যে আপনার উইদিন 1 মান্থ অথবা 1.5 মাসের মধ্যে মালামালগুলো বুঝিয়ে দিবে আমাদেরকে। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চলছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন। প্রেসক্রিপশনের মধ্যে লিখে যে বাইরে থেকে তোমরা ওষুধ কিনে খাও, তারা নাহলে প্যারাসিটামল ধরাই দেয় অথবা না হলে কিছু স্যালাইন দিয়ে দেয়। তাদেরকে আমি সুবিধা দিতে না পারে এটা আসলে তারা প্রপাগান্ডা চালাচ্ছে আমরা। তারাও তো, আমি যেমন একজন দায়িত্বশীল কর্মকর্তা, তারাও দায়িত্বশীল কর্মকর্তা। এখন স্বাভাবিক একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তারাও এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন, আমি এটাই আশা করি। ওষুধ কেনায় অনিয়ম খতিয়ে দেখছে জেলা পরিষদ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। যে টেন্ডারিং প্রসিডিউর যেটা ছিল সেটা প্রথমে দেখব, এটা সঠিকভাবে হয়েছে কিনা, এই ডকুমেন্টগুলো আমরা দেখব। পাশাপাশি টেন্ডারিং যে আইটেমগুলো ছিল এগুলো প্রপারলি প্রকিউরমেন্ট হয়েছে কিনা, ঠিকভাবে কেনাকাটা হয়েছিল কিনা, এগুলো আমরা দেখব এবং রিপোর্ট আকারে নিয়ে আসবো। যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।